হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ম্যাথ ফাউন্ডেশনস। আজ আমরা প্যাথোলজির একটা ফান্ডামেন্টাল চ্যাপ্টার নিয়ে কথা বলবো, থ্যালাসেমিয়া অ্যান্ড হিমোগ্লোবিনোপ্যাথিস। এই টপিকে আমরা দেখব জেনেটিক্যালি কীভাবে হিমোগ্লোবিনের স্ট্রাকচার চেঞ্জ হয়, আর সিনথেসিস কেন কম হয়, আর সেই ডিফেক্টসগুলো কীভাবে লাইফ থ্রেটনিং অ্যানিমিয়া, বোন ডিফর্মিটি, আয়রন ওভারলোডের মতো সিরিয়াস কন্ডিশন ক্রিয়েট করে। পুরো ওয়ার্ল্ড ওয়াইড, স্পেশালি মেডিটেরেনিয়ান, আফ্রিকান অথবা সাউথ ইস্ট এশিয়ান রিজনে এই ডিসঅর্ডারগুলো অনেক কমন। তাই এক্সামে এমসিকিউ, ভাইবা, রিটার্ন সব জায়গায় এই জায়গা থেকে কোয়েশ্চেন আসবেই। আমরা পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ বুঝবো, ডেফিনেশন থেকে ক্লাসিফিকেশন, প্যাথোজেনেসিস, ক্লিনিক্যাল ফিচার, ল্যাব ডায়াগনোসিস আর ট্রিটমেন্ট। সো লেটস স্টার্ট। আজকে আমাদের টপিকের আলোচনা আমরা ডেফিনেশন দিয়ে স্টার্ট করতে পারি। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি হিমোগ্লোবিনোপ্যাথিস। হিমোগ্লোবিনোপ্যাথিস মানে হচ্ছে কিছু স্পেসিফিক জেনেটিক ডিসঅর্ডার যেখানে হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা অ্যাবনর্মাল হয়ে যায়, যেটার পিছনে অ্যাবনর্মাল গ্লোবিন চেইন সিনথেসিস দায়ী। তার মানে হচ্ছে হিমোগ্লোবিনের স্ট্রাকচারটাই অল্টার্ড হয়ে গেছে। আর থ্যালাসেমিয়ার কথা যদি বলি, থ্যালাসেমিয়া হচ্ছে ইনহেরিটেড ডিসঅর্ডার যেটা ক্যারেক্টারাইজড হয় কোয়ান্টিটেটিভ রিডাকশন অথবা কমপ্লিট অ্যাবসেন্স অফ ওয়ান অর মোর নর্মাল গ্লোবিন চেইনস। ইন সামারি আমরা বলতে পারি হিমোগ্লোবিনোপ্যাথিস হচ্ছে কোয়ালিটেটিভ ডিফেক্ট, আর থ্যালাসেমিয়া হচ্ছে কোয়ান্টিটেটিভ। হিমোগ্লোবিনোপ্যাথিতে কী কী সমস্যা হয় সেটা বোঝার আগে আমাদের নর্মাল ক্যারেক্টার্সগুলো সম্পর্কে একটু জানতে হবে। আমরা আমাদের পুরো জীবন জুড়ে ডিফারেন্ট টাইপের হিমোগ্লোবিন বানিয়ে থাকি। হিমোগ্লোবিন একটা ট্যাট্রামার, তার মানে হচ্ছে হিমোগ্লোবিনে টোটাল 4টা গ্লোবিন চেইন থাকে, আর এই চেইনের কম্বিনেশনটা আমরা ডেভেলপ হওয়ার সাথে সাথে চেঞ্জ হতে থাকে। ফার্স্টে অ্যাডাল্ট লাইফের কথা যদি চিন্তা করি, অ্যাডাল্ট লাইফের মধ্যে আমাদের 2টা মেইন টাইপ আছে। মেজরিটি হচ্ছে হিমোগ্লোবিন এ, যেটা 97% কেসে থাকে। এটার স্ট্রাকচার হচ্ছে 2টা আলফা চেইন আর 2টা বিটা চেইন, রিটেন অ্যাজ আলফা 2 বিটা 2। দেন আমাদের একটা মাইনর অ্যাডাল্ট হিমোগ্লোবিন আছে যেটা হচ্ছে হিমোগ্লোবিন A2, যেটা 2 থেকে 3% থাকে, আর এখানে থাকে 2টা আলফা আর 2টা ডেল্টা চেইন। আমার এই পার্সেন্টেজগুলো এমসিকিউর জন্য আমাদের এই পার্সেন্টেজগুলো মেমোরাইজ করে রাখতে হবে। বার্থের আগে আমাদের ফিটাল হিমোগ্লোবিন থাকে। এই ফিটাল হিমোগ্লোবিনটা ফিটাস আর নিউবর্নের মধ্যে ডমিনেন্ট হিসেবে থাকে। এটা স্ট্রাকচার হচ্ছে 2টা আলফা আর 2টা গামা চেইন। হিমোগ্লোবিন এফ এর অক্সিজেনের প্রতি হায়ার অ্যাফিনিটি থাকে হিমোগ্লোবিন এর তুলনায়, যার কারণে দেখা যায় মায়ের ব্লাড থেকে প্লাসেন্টার মাধ্যমে হিমোগ্লোবিন এফ এফিশিয়েন্টলি অক্সিজেন পুল করে নিজের দিকে নিয়ে আসতে পারে। বার্থের পর এই লেভেলটা ড্রপ করতে থাকে এবং ইউজুয়ালি 6 মাস পর এটা আর থাকে না। ফিটাল লাইফেরও আগে এমব্রায়োনিক স্টেজের মধ্যে আমাদের কিছু প্রিমিটিভ হিমোগ্লোবিন থাকে, যেমন হিমোগ্লোবিন গাওয়ার 1, হিমোগ্লোবিন গাওয়ার 2 আর হিমোগ্লোবিন পোর্টল্যান্ড। এখানে জ্যাটা আর এপসাইলন চেইনগুলো আলফা আর গামা চেনের প্রিকার্সর হিসেবে থাকে। আমাদের এসব মেমোরাইজ করতে হবে না, জাস্ট আমাদের মনে রাখতে হবে এমব্রায়োনিক লাইফের মধ্যে তারা এক্সিস্ট করে থাকে। এই ইমেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হিমোগ্লোবিন একটা ট্যাট্রামার। এখানে গ্রিন কালার দিয়ে 2টা আমরা আলফা চেইন বোঝাচ্ছি আর অরেঞ্জ কালার দিয়ে 2টা বিটা চেইন বোঝাচ্ছি। তার মানে এটা একটা নর্মাল অ্যাডাল্ট হিমোগ্লোবিনের পিকচার। আমাদের আরেকটা ভাইটাল পিস অফ ইনফরমেশন মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই চেইনের জিনগুলো কিন্তু 2টা ক্রোমোজোমের মধ্যে থাকে। আলফা চেইনের যে জিনটা মানে জেটা আর আলফা, এটা ক্রোমোজোম 16তে আমরা পাবো, আর যেটা বিটা, গামা, ডেল্টা আর এপসাইলন চেইনের জিন সেটা আমরা ক্রোমোজোম 11-এ পাবো। প্রত্যেকটা চেইনের জন্য সেপারেট জিন থাকে, কিন্তু সবাই ক্রোমোজোম 11-এর মধ্যেই থাকবে। আর আমরা আগে বলেছি জন্মের 6 মাসের পর অ্যাডাল্ট হিমোগ্লোবিন স্ট্যাবলিশড হয়ে যায়, অর্থাৎ ফেটাল হিমোগ্লোবিন টোটালি ডিসঅ্যাপিয়ার করে। এখন আমরা সবচেয়ে ইম্পর্ট্যান্ট অ্যাবনর্মাল হিমোগ্লোবিনগুলোর দিকে তাকাবো, হিমোগ্লোবিনোপ্যাথিস। এই হিমোগ্লোবিনোপ্যাথি কিন্তু পয়েন্ট মিউটেশন দিয়ে শুরু হয়, যার মানে চেইনের একটা সিঙ্গেল অ্যামিনো অ্যাসিড চেঞ্জ হয়ে অন্য একটা অ্যামিনো অ্যাসিডে কনভার্ট হয়, এবং এটা বিটা গ্লোবিন চেইনের মধ্যেই আমরা দেখতে পাই। আমরা আমাদের নোটের মধ্যে টোটাল 4টা হিমোগ্লোবিনোপ্যাথি দেখতে পাচ্ছি, আর 4টার মধ্যে আমরা যদি সবচেয়ে ইম্পর্ট্যান্ট অথবা সেলিব্রিটি হিমোগ্লোবিনোপ্যাথির কথা বলি, সেটা হচ্ছে হিমোগ্লোবিন এস। হিমোগ্লোবিন এস এর ক্ষেত্রে বিটা গ্লোবিন চেইনের যে 6 নম্বর পজিশনটা থাকে, নর্মাল অ্যামিনো অ্যাসিড হওয়ার কথা হচ্ছে গ্লুটামিক অ্যাসিড, কিন্তু সেটা রিপ্লেসড হয়ে ভ্যালিন হয়ে যায়,
গ্লুটামিক অ্যাসিড কিন্তু চার্জড এবং হাইড্রোফিলিক, তার মানে গ্লুটামিক অ্যাসিড লাভস ওয়াটার। ভ্যালিন নন পোলার এবং হাইড্রোফোবিক, তার মানে গ্লুটামিক অ্যাসিডের প্রপার্টি আর ভ্যালিনের প্রপার্টি টোটালি অপোজিট। এই একটা পয়েন্ট মিউটেশনের কারণে একটা অ্যামিনো অ্যাসিড চেঞ্জ হয়ে গিয়ে একটা ক্যাটাস্ট্রফিক ঘটনা তৈরি করে। যখন হিমোগ্লোবিন এস অক্সিজেন হারিয়ে ফেলে, ভ্যালিন যেটা আছে, এই ভ্যালিনটা হিমোগ্লোবিন এস মলিকিউলকে একসাথে ক্লাম্প করে ফেলে অথবা স্টিক করে ফেলে অ্যান্ড একটা লম্বা রিজিড পলিমার তৈরি করে, যেটা রেড ব্লাড সেলের শেপকে চেঞ্জ করে দেয় এবং সে একটা সিকল সেল তৈরি করে, যেটা দেখতে কাস্তের মতো। এটার কারণে সিকল সেল ডিজিজ তৈরি হয়। বাকি যে অ্যাবনর্মাল হিমোগ্লোবিনগুলো আছে তারাও কিন্তু সিমিলার প্যাটার্ন ফলো করে, যেমন হিমোগ্লোবিন সি। হিমোগ্লোবিন সি এর ক্ষেত্রেও কিন্তু বিটা 6 পজিশনে গ্লুটামিক অ্যাসিড লাইসিন দ্বারা প্রতিস্থাপিত হয়। এটার কারণে নর্মালি মাইল্ডার ইস্যু তৈরি হয় এবং নর্মালি আমরা ব্লাড স্পিয়ারের মধ্যে টার্গেট সেল দেখতে পাই। হিমোগ্লোবিন ই এখানে বিটা 26 পজিশনে গ্লুটামিক অ্যাসিড লাইসিন দ্বারা প্রতিস্থাপিত হয়। এটা সাউথ ইস্ট এশিয়াতে খুবই কমন। এটার কারণে মাইল্ড থ্যালাসেমিয়ার মতো কিছু সিমটম আমরা দেখতে পাই, কারণ এই মিউটেশনটা বিটা চেনের প্রোডাকশনটাও অল্প কমিয়ে দেয়। আর হিমোগ্লোবিন ডি যে পাঞ্জাবটা আছে সেখানে গ্লুটামিক অ্যাসিড গ্লুটামিন দ্বারা রিপ্লেসড হয়। একটা ক্রিটিক্যাল প্যাটার্ন আমাদের মনে রাখতে হবে, স্পেশালি ইনহেরিটেন্স প্যাটার্ন। এই সব অ্যাবনর্মাল হিমোগ্লোবিনগুলো কিন্তু অটোজোমাল কোডমিনেন্ট ট্রেট। তার মানে হচ্ছে যদি একটা মানুষের ক্রোমোজোমাল প্যাটার্নের মধ্যে একটা নর্মাল জিন, লেটস সে লেফট সাইডের ক্রোমোজোমের মধ্যে নর্মাল জিন আছে আর রাইট সাইডের ক্রোমোজোমের মধ্যে অ্যাবনর্মাল জিন আছে, যদি জেনেটিক মেকআপটা এরকম হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে নর্মাল অ্যাবনর্মাল দুই ধরনের হিমোগ্লোবিনই আরবিসির মধ্যে তৈরি হবে। এ কারণেই সিকল সেল ট্রেট অথবা হিমোগ্লোবিন সি মিক্সড হিমোগ্লোবিন প্যাটার্ন দেখায় রাদার দেন কমপ্লিট অ্যাবসেন্স অফ নর্মাল হিমোগ্লোবিন। ইন সামারি আমরা বলতে পারি অটোজোমাল যে কোডমিনেন্ট ট্রেটটা আছে এটা এক্সপ্লেন করে কোএক্সিস্টেন্স অফ নর্মাল অ্যান্ড অ্যাবনর্মাল হিমোগ্লোবিন ইন দ্য সেম ইন্ডিভিজুয়াল। এই অ্যাবনর্মাল হিমোগ্লোবিন থেকে যে ডিসঅর্ডারগুলো স্ট্যাম করে তাদেরকে ব্রডলি ক্লাসিফাই করা হয়। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট গ্রুপ বাই ফার হচ্ছে সিকল সেল ডিসঅর্ডার। এই সিকল সেল আন্ড্রেলার আন্ডারে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা ট্রেট আর ডিজিজ আর অ্যানিমিয়া আছে। সর্বপ্রথম সিকল সেল অ্যানিমিয়া। সিকল সেল অ্যানিমিয়াটা হোমোজাইগাস ফর হিমোগ্লোবিন এস এবং এটাই মোস্ট সিভিয়ার। এটার মানে বোঝার জন্য আমরা একটু জেনেটিক্সটা বোঝার চেষ্টা করি। আমরা যখন বলছি হোমোজাইগাস ফর হিমোগ্লোবিন এস, তখন আমরা অ্যাকচুয়ালি বোঝাচ্ছি যদি একটা মানুষের ক্রোমোজোমের জেনেটিক মেকআপটা আমরা দেখি, তার মানে ক্রোমোজোম 11-এর মধ্যে আমরা যদি জেনেটিক মেকআপটা দেখি, দেখা যাবে দুইটা ক্রোমোজোমের মধ্যেই হিমোগ্লোবিন এস আছে। লেটস সে এই জিনটা হচ্ছে হিমোগ্লোবিন এস, রাইট সাইডের যে ক্রোমোজোমটা আছে ওইখানের যে জিনটা সেটাও হিমোগ্লোবিন এস। এটার কারণে তার বডি যে হিমোগ্লোবিনটা বানাবে সেটা অ্যাবনর্মাল হবে। সিকল অথবা ক্রিসেন্ট শেপ এই অ্যাবনর্মাল আরবিসিগুলো ব্লাড ফ্লোটা ব্লক করে দেয়, অর্গান ড্যামেজ করতে পারে অথবা অন্যান্য আদার হেলথ ইস্যু তৈরি করতে পারে এবং এই কারণেই সিকল সেল অ্যানিমিয়া হচ্ছে মোস্ট সিভিয়ার ফর্ম অফ দ্য ডিজিজ। সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি সিকল সেল ট্রেট। সিকল সেল ট্রেটের ক্ষেত্রে দেখা যায় হিমোগ্লোবিন এস হেটারোজাইগাস অবস্থায় থাকে, তার মানে একটা হেলদি জিন থাকে আর একটা হিমোগ্লোবিন এস থাকে। ইউজুয়ালি যাদের এই সিকল সেল ট্রেটটা থাকে তারা অ্যাসিমটোমেটিক হয়। এরপরে হিমোগ্লোবিন এস সি মানে হচ্ছে দুইটা ক্রোমোজোমের মধ্যে একটা ক্রোমোজোমে হিমোগ্লোবিন এস আর বাকি ক্রোমোজোমের মধ্যে হিমোগ্লোবিন সি আছে। এটার কারণেও কিন্তু প্রবলেম হয় এবং এটাও কিন্তু একটা সিকল সেল ডিজিজের টাইপ। কম্পেয়ার করলে সিকল সেল অ্যানিমিয়ার তুলনায় এটা একটু মাইল্ডার, কিন্তু এটাও খুব সিগনিফিক্যান্ট। আর হিমোগ্লোবিন এসডি এর ক্ষেত্রে আমরা বলতে পারি দুইটা ক্রোমোজোমের মধ্যে একটা ক্রোমোজোমে হিমোগ্লোবিন এস এর জিন থাকে, বাকি ক্রোমোজোমের মধ্যে হিমোগ্লোবিন ডি এর জিন থাকে। এটাকে আমরা ডাবল হেটারোজাইগোস স্টেট বলি। আর আমরা যদি হিমোগ্লোবিন ডি এর কথাটা একটু মনে করার চেষ্টা করি, হিমোগ্লোবিন ডি হচ্ছে ভ্যারিয়াস হিমোগ্লোবিন ভ্যারিয়েন্ট, আর তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে হিমোগ্লোবিন ডি পাঞ্জাব। এছাড়া হিমোগ্লোবিন ডি লস অ্যাঞ্জেলেসও থাকতে পারে, কিন্তু আমরা জাস্ট নর্মাল বেসিকটা জানলেই চলবে।
এরপরে সবার শেষে দেখতে পাচ্ছি হিমোগ্লোবিন এস অর প্লিক S/বিটা থ্যালাসেমিয়া। তার মানে একই সাথে হিমোগ্লোবিন এস আর বিটা থ্যালাসেমিয়ার জিন পার্সনটার মধ্যে আছে। অন্যান্য ক্যাটাগরির মধ্যে হিমোগ্লোবিন সি ডিজিজ আছে, হিমোগ্লোবিন ই ডিজিজ আছে, আনস্টেবল হিমোগ্লোবিন আছে। আর আনস্টেবল হিমোগ্লোবিনটা যেটা হয় প্রেসিপিটেশনের মাধ্যমে হিমোলাইসিস করে থাকে। হিমোগ্লোবিন এম ডিসঅর্ডার আছে, এটার কারণে ম্যাথ হিমোগ্লোবিনেমিয়া হতে পারে। এরপর আছে হিমোগ্লোবিন অ্যাসোসিয়েটেড পলিসাইথেমিয়া। এখানে মিউটেশন হওয়ার কারণে অক্সিজেনের অ্যাফিনিটি বেড়ে যায়, যার কারণে আরবিসির প্রোডাকশনটা বেড়ে যাচ্ছে। এখন আমরা আমাদের গিয়ারটা থ্যালাসেমিয়ার দিকে শিফট করব। আমরা কোর মেকানিজমটা বোঝার মাধ্যমে বুঝতে পারবো যে প্যাথোলজিটা কোন দিকে ফ্লো করবে। প্রবলেমটা হচ্ছে জেনেটিক্যালি ডিটারমাইন্ড রিডাকশন অর অ্যাবসেন্স অফ গ্লোবিন চেইন সিনথেসিস। আমরা আগেই পড়েছিলাম আরবিসির মাঝখানে যে হিমোগ্লোবিনটা থাকে তার মধ্যে গ্লোবিন চেইন নর্মালি অ্যাডাল্টের ক্ষেত্রে 2টা আলফা আর 2টা বিটা চেইন দিয়ে তৈরি হয়। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যেটা হয়, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আইদার বিটা চেইন রিডাকশন হয়ে যায় অথবা বিটা চেইন কমপ্লিটলি অ্যাবসেন্ট হয়ে যায়। সিকোয়েন্সটা আমরা এইভাবে চিন্তা করতে পারি, আমরা আগেই ড্র করেছিলাম। এটা আরবিসির মাঝখানে আলফা থাকে আর বিটা চেইন থাকে। আলফা চেইন বিটা চেইন দুইটাই গ্লোবিন চেইনের এক্সাম্পল। লেটস সে একটা বিটা চেইন অ্যাবসেন্ট হয়ে গেল। এটার কারণে দেখা যাবে আলফা চেইনের সংখ্যা বিটা চেইনের তুলনায় বেশি হয়ে গেল। আলফা চেইনের সংখ্যা যদি বিটা চেইনের চেয়ে বেশি হয়ে যায়, তার কারণে কিন্তু একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে। এখন এক্সেস আলফা যেটা আনম্যাচড অবস্থায় আছে, এটা কিন্তু খুবই আনস্টেবল হয় আর আরবিসির মধ্যে সে প্রেসিপিটেট করে লেটস সে নিচে জমে যায়। আমরা এখানে আরবিসির জায়গায় এটাকে আরবিসি প্রিকার্সর হিসেবে ধরতে পারি। আর যদি আরবিসি প্রিকার্সর হয় তাহলে অবভিয়াসলি এটা বোন মেরোর ভেতরে হচ্ছে। আর এই প্রেসিপিটেশন হওয়ার কারণে ইমম্যাচিওর এই রেড ব্লাড সেলগুলা বোন মেরুর মধ্যেই ডিস্ট্রয় হয়ে যায় অথবা ড্যামেজড হয়ে যায়। আর এটাকে আমরা বলি ইনএফেক্টিভ এরিথ্রোপয়েসিস। মানে হচ্ছে এরিথ্রোপয়েসিস যেটা কাজ করতেছে না এবং সেলগুলা ফ্যাক্টরি লিভ করার আগেই মৃত্যুবরণ করছে। ফ্যাক্টরি বলতে আমরা এখানে বোন মেরু বোঝাচ্ছি। প্লাস অল্প পরিমাণ যে আরবিসিগুলো সার্কুলেশনের মধ্যে আসে তাদের লাইফ স্প্যানটা অনেক শর্ট হয়, কারণ তাদের অলরেডি ড্যামেজ আছে। এটার কারণে হিমোলাইসিস হয়। আমরা বলতেই পারি থ্যালাসেমিয়াতে অ্যানিমিয়ার দুইটা মেইন রিজন হচ্ছে, ফার্স্ট ওয়ান ইনএফেক্টিভ এরিথ্রোপয়েসিস আর সেকেন্ড ওয়ান হচ্ছে হিমোলাইসিস। এই ডিজিজের সিভিয়ারিটি ডিপেন্ড করছে গ্লোবিন চেইনকে আমরা কতটুকু সাপ্রেস করছি। যদি দেখা যায় গ্লোবিন চেইনের মধ্যে বিটা কমপ্লিটলি অ্যাবসেন্ট অথবা আলফা কমপ্লিটলি অ্যাবসেন্ট, তাহলে এটা একটা মেজর ডিজিজ হয়। আর যদি পার্শিয়াল রিডাকশন হয় তাহলে এটা একটা মাইনর ট্রেট হিসেবে থাকে। থ্যালাসেমিয়াকে ক্লাসিফাই করা হয় কোন চেইনটা অ্যাবসেন্ট তার উপর ভিত্তি করে। যদি আলফা চেইন অ্যাবসেন্ট হয়ে থাকে অথবা সংখ্যায় কম হয়ে থাকে সেটাকে আমরা আলফা থ্যালাসেমিয়া বলবো। আর যদি বিটা চেইন সংখ্যায় কম অথবা অ্যাবসেন্ট হয়ে থাকে তাকে আমরা বিটা থ্যালাসেমিয়া বলবো। যদি পার্শিয়াল সাপ্রেশন হয় সেটাকে আমরা বিটা প্লাস বলি। আর যদি বিটা চেইন সিনথেসিস কমপ্লিটলি অ্যাবসেন্ট হয়ে যায় সেটাকে আমরা বিটা নট বলবো। ক্লিনিক্যাল সিভিয়ারিটির উপর বেস করে এটাকে আমরা ফার্দার আরও 3টা ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট ওয়ান হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজর, যেটাকে অনেক সময় কুলিস অ্যানিমিয়া বলে। এখানে অবভিয়াসলি হোমোজাইগাস অবস্থায় পেশেন্ট থাকবে, তার মানে তার 2টা জিনই ডিফেক্টিভ। এটা খুবই সিভিয়ার এবং ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট। পেশেন্ট মিনিংফুল অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন এ বানাতে পারে না এবং ইনফ্যান্সির মধ্যেই এই প্রবলেমটা সে ম্যানিফেস্ট করতে থাকে। বিটা থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট, এটা বিটা থ্যালাসেমিয়া মেজরের তুলনায় লেস সিভিয়ার এবং আমরা জেনেটিক্যালি যদি চিন্তা করি জেনেটিক্যালি দেখা যাবে এটা হ্যাটারোজেনাস। পেশেন্টের ট্রান্সফিউশন প্রয়োজন পড়তে পারে ওকেশনালি, কিন্তু রেগুলারলি না। আর যেটা বিটা থ্যালাসেমিয়া মাইনর, এটা কোনো ডিজিজ না, এটা একটা ট্রেট। কারণ এখানে একটা নর্মাল জিন থাকে, একটা ডিফেক্টিভ জিন থাকে। পেশেন্টরা নর্মালি দেখা যায় মাইল্ডলি অ্যানিমিক হচ্ছে অথবা এসিমটোমেটিক হচ্ছে। প্রায় সময় পেশেন্টের শুধু মাইল্ড মাইক্রোসাইটোসিস হয় এবং এটা একটা ক্লাসিক ক্যারিয়ার স্টেট। একটা পয়েন্ট একটু ক্লিয়ার করে দিই, আমরা যখন বিটা থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েটের কথা বলছিলাম অথবা ইন্টারমিডিয়েট কথা বলছিলাম তখন আমরা বলেছিলাম এটা জেনেটিক্যালি হ্যাটারোজেনাস। তার মানে কোনো ক্লাসিক জেনেটিক বিল্ড আপ এখানের মধ্যে নেই, অনেক কম্বিনেশন থাকতে পারে। এরপর আসে আলফা থ্যালাসেমিয়া। অবভিয়াসলি এটা আলফা গ্লোবিন চেইনের রিডিউস সিনথেসিসের কারণে হয়ে থাকে। আমরা যদি নর্মাল আলফা গ্লোবিন জিনের কথা বলি দেন দেখা যায় টোটাল 4টা
আলফা গ্লোবিন জিন আছে। প্রত্যেক ক্রোমোজোমে 2টা করে। লেটস সে দিস ইজ ক্রোমোজোম 16, রাইট সাইডে আরেকটা ক্রোমোজোম 16, লেফট ক্রোমোজোমের মধ্যে 2টা জিন, রাইট ক্রোমোজোমের মধ্যেও 2টা জিন। এই আলফা থ্যালাসেমিয়ার সিভিয়ারিটি ডিপেন্ড করছে কয়টা জিন এখানে ডিলিটেড হলো অথবা মিউটেটেড হলো তার উপর। লেটস সে একটা জিন ডিলিশন হয়ে গেল, তখন দেখা যাবে পার্সনটা সাইলেন্ট ক্যারিয়ার হবে। ক্লিনিক্যালি খুবই নর্মাল, কোনো অ্যানিমিয়া থাকবে না এবং ডিটেক্ট করাটা খুবই হার্ড। আমরা যদি 2টা জিন ডিলিট করে দিই তখন আলফা থ্যালাসেমিয়ার ট্রেড দেখা যাবে এবং এটার কারণে মাইল্ড মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া আমরা দেখতে পাবো, অনেকটা বিটা থ্যালাসেমিয়া মাইনরের মতো। যদি আমরা 3টা জিন ডিলিশন করে দিই তখন হিমোগ্লোবিন এইচ ডিজিজ হবে, যেখানে শুধু একটা আলফা জিন কাজ করতেছে এবং বিটা জিনের অ্যামাউন্ট এক্সেস পরিমাণে রয়ে যাচ্ছে। আর এই এক্সেস যে বিটা জিনগুলো থাকে ট্যাট্রামার ফর্মেশন করে, যেটাকে আমরা বিটা 4 বলতে পারি, অর্থাৎ হিমোগ্লোবিন এইচ। এই হিমোগ্লোবিন এইচটা আনস্টেবল, এটা প্রেসিপিটেট করে এবং এটা মডারেট থেকে সিভিয়ার হিমোলাইটিক অ্যানিমিয়া কজ করতে পারে। এই হিমোগ্লোবিন এইচটা আমরা ইলেকট্রোফোরোসিস করলে সেখানে দেখতে পাই। আর যদি 4টা জিনই ডিলিশন হয়ে যায় তখন সেটাকে আমরা হিমোগ্লোবিন বার্ডস হাইড্রপস ভিটালিস বলবো এবং এটা মোস্ট সিভিয়ার ফর্ম। এখানে কোনো আলফা জিন না থাকার কারণে ফিটাস কিন্তু আর হিমোগ্লোবিন এফ অর্থাৎ আলফা 2 গামা 2 বানাতে পারে না অথবা কোনো ফাংশনাল হিমোগ্লোবিনও বানাতে পারে না। তখন যে অ্যাক্সেস গামা চেইনটা থাকে সেটা ট্যাট্রামার গামা 4 তৈরি করে থাকে। আর এই গামা 4টা কিন্তু এক্সট্রিমলি অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি দেখায়। আর অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি অনেক বেশি দেখানোর কারণে এই যে হিমোগ্লোবিন বার্ড অর্থাৎ গামা 4 তৈরি করলো সেটা টিস্যুর মধ্যে কিন্তু আর অক্সিজেন সাপ্লাই করে না। এটার কারণে সিভিয়ার ইন্ট্রাইউটেরাইন অ্যানিমিয়া হয়, হার্ট ফেলিয়ার হয়, ম্যাসিভ এডিমা যেটাকে আমরা হাইড্রপস বলছি হতে পারে এবং এটা ফেটাল। এটার কারণে ইন্ট্রাইউটেরাইন ডেথ হয়। দিস ইজ এ হাই ইল্ড ফ্যাক্ট। এখন আমরা বিটা থ্যালাসেমিয়া মেজরে আরেকটু জুম ইন করার চেষ্টা করি। স্টেপ বাই স্টেপ অ্যাকচুয়ালি কী হয়। নাম্বার 1 হচ্ছে রিডিউসড বিটা চেইন সিনথেসিস, আর এটার কারণে কিন্তু আলফা চেইন অ্যাক্সেস পরিমাণে থাকে যেটা প্রেসিপিটেশন করে এরিথ্রয়েড প্রিকারসরের মধ্যে। তার মানে এরিথ্রয়েড প্রিকারসর যেটা আরবিসি বানাবে তাদের মধ্যে আলফা চেইন প্রেসিপিটেট হয়ে যায়, আর এটার কারণে বোন মেরুর মধ্যে কিন্তু ইনএফেক্টিভ এরিথ্রোপয়েসিস হয় অ্যান্ড হুইচ কজেস সিভিয়ার অ্যানিমিয়া। এটা আমরা আগে এক্সপ্লেন করেছি। কিন্তু এটাই শেষ না, বডি কিন্তু এখন এই অ্যানিমিয়াটা কম্পেনসেট করার চেষ্টা করে এবং বোন মেরো অ্যাক্টিভিটি একদম ম্যাক্সিমাম লেভেলে নিয়ে যায়। এটার কারণে ম্যারো এক্সপ্যানশন হয়, আর ম্যারো এক্সপ্যানশন হলে বোন ডিফর্মিটি তৈরি হয়। এবং ক্লাসিক কিছু এক্সাম্পল হচ্ছে থ্যালাসেমিক ফেসিস, যেখানে দেখা যায় চিকবোনগুলো প্রমিনেন্ট হচ্ছে আর ফ্রন্টাল বসিং হচ্ছে, মানে কপালটা সামনে বালজিং হয়ে যায়। এই ইমেজের মধ্যে আমরা থ্যালাসেমিক ফেসিস দেখতে পাচ্ছি যেখানে চিকবোনগুলো প্রমিনেন্ট হয়ে গিয়েছে। ফ্রন্টাল বসিংটা তেমন একটা বোঝা না গেলেও ইট ইজ প্রেজেন্ট হিয়ার অ্যাজ ওয়েল। দেন ট্রিটমেন্ট আরও একটা সমস্যা তৈরি করে। বেঁচে থাকার জন্য পেশেন্টের কিন্তু রেগুলার ব্লাড ট্রান্সফিউশন প্রয়োজন হয়। প্রত্যেক ব্লাড ট্রান্সফিউশনের মধ্যে দেখা যায় প্রায় 200 থেকে 250 মিলিগ্রাম আয়রন অ্যাড হচ্ছে। বডির কিন্তু এই এক্সেস আয়রন এক্সক্রিট করার কোনো ওয়ে নাই, যেটার কারণে আয়রন ওভারলোড হয়। এই আয়রনগুলো ভাইটাল অর্গানের মধ্যে ডিপোজিট হতে থাকে, যেমন লিভার, আর লিভারের মধ্যে ডিপোজিট হলে লিভার সিরোসিস হয়। হার্টের মধ্যে যদি ডিপোজিট হয় সেই ক্ষেত্রে কার্ডিওমায়োপ্যাথি, হার্ট ফেলিয়ার হতে পারে, যেটা আমরা এখানে লেখা আছে দেখতে পাচ্ছি। আর এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে যখন এটা ডিপোজিট হয়, যেমন প্যানক্রিয়াস, তখন কিন্তু ডায়াবেটিস হতে পারে। আর পিটুইটারির মধ্যে যদি কখন এটা জমা হয় তখন পিউবার্টি ডিলেট হতে পারে, গ্রোথ ফেলিয়ার হতে পারে, কারণ পিটুইটারি হরমোন কিন্তু গ্রোথ হরমোন সিক্রিট করে থাকে। আর থ্যালাসেমিয়াতে ক্রনিক অ্যানিমিয়া থাকার কারণে ফেইলিয়ার টু থ্রাইভ অর্থাৎ নর্মাল লাইফস্টাইল লিড করাটা প্রবলেমেটিক হয়ে যায়, ফ্যাটিগ, উইকনেস দেখা যায়, আর অ্যানিমিয়াটা প্রোগ্রেসিভভাবে বাড়তে থাকে এবং সিভিয়ার হয়ে যায়। আর হিমোলাইসিস হওয়ার কারণে জন্ডিস দেখা যেতে পারে। যেহেতু ফল্টি আরবিসি তৈরি হচ্ছে, আরবিসিগুলা ভাঙার জন্য স্প্লিনকে অনেক বেশি কাজ করতে হয়। লিভারের ক্ষেত্রে সেম কথা প্রযোজ্য, যার কারণে তাদের সাইজ বড় হয়ে যায়। দ্যাট মিনস হ্যাপাটোস্প্লেনোমেগালি।
আর এই যে অ্যানিমিয়াটা হচ্ছে বডি কিন্তু এই অ্যানিমিয়াটা কম্পেনসেট করার চেষ্টা করে, যার কারণে বোন মেরো অ্যাক্টিভিটি একদম ম্যাক্সিমাম পর্যায়ে চলে যায়। দেখা যায় বোন মেরো চেষ্টা করার পরও এই লসটা কম্পেনসেট করতে পারে না, তখন ম্যারো এক্সপ্যানশন হয়। তার মানে বোন মেরো বাদে অন্যান্য জায়গা থেকে যেখান থেকে আরবিসি তৈরি হওয়ার কথা না সেখান থেকে আরবিসি তৈরি হওয়ার চেষ্টা হয়, যেটার কারণে বোন ডিফর্মিটি হয়। ক্লাসিক ফিচার হচ্ছে থ্যালাসেমিক ফেসিস। এখানে মেলার প্রমিনেন্সের কথা বলা হচ্ছে। আমরা ইমেজের মধ্যে দেখতে পাচ্ছি যে মেলার বোনগুলা প্রমিনেন্ট হয়ে গেছে আর ফ্রন্টাল বসিং হয়, কিন্তু এখানে তেমন একটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। বসিং মানে একটু আউটওয়ার্ড বের হয়ে আসা। আর এক্সরের মধ্যে দেখা যায় হেয়ার অন অ্যান্ড অ্যাপিয়ারেন্স আমরা পাবো। দিস ইজ এ স্যাম্পল এক্সরে। আমরা দেখতে পাচ্ছি বোনের লাস্ট প্রান্তে মনে হচ্ছে যেন এখানে চুল গজাচ্ছে। দেখা যায় পেশেন্ট রিকারেন্ট ইনফেকশনস ডেভেলপ করছে, স্পেশালি ইয়ারসেনিয়া আর নিউমোকক্কাস। কারণ স্প্লিন ঠিকমতো কাজ করতে পারছে না, আর স্প্লিন যদি ঠিকমতো কাজ করতে না পারে তাহলে ইমিউন সিস্টেম ডিসফাংশনাল হয়ে যায়। আর যেখানে আয়রন রিচ এনভায়রনমেন্ট আছে, ইয়ারসেনিয়া নিউমোকক্কাসের মতো ব্যাকটেরিয়াগুলো থ্রাইভ করতে থাকে। বিটা থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে ব্লাড পিকচার যদি আমরা দেখতে পাবো হিমোগ্লোবিন অনেক কমে যায়, প্রায় 3 থেকে 6 গ্রাম পার ডেসিলিটারের মতো রেঞ্জটা থাকে। কারণ বিটা গ্লোবিন যে চেইনটা আছে সেটা ঠিকমতো প্রডিউস হচ্ছে না, আর অ্যাজ এ রেজাল্ট নর্মাল হিমোগ্লোবিন ফর্ম হয় না। এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি এগুলো লো থাকে, কারণ রেড ব্লাড সেলের ক্যারেক্টারিস্টিক যদি আমরা দেখতে পাবো রেড ব্লাড সেল স্মল হয়ে যায়, পেল হয়ে যায়। তার মানে হচ্ছে আরবিসির মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যায়। পেরিফেরাল স্মিয়ার যখন আমরা দেখতে পাবো মাইক্রোসাইটোসিস, হাইপোক্রোমিয়া, টার্গেট সেল আছে এবং নিউক্লিয়েটেড আরবিসিও আছে। মাইক্রোসাইটোসিস আর হাইপোক্রোমিয়ার রিজন হচ্ছে ডিফেক্টিভ হিমোগ্লোবিন সিনথেসিস স্মল লাইট কালার সেল তৈরি করে থাকে। আর টার্গেট সেল, কারণ আরবিসির যে সেল মেমব্রেন ওটা এক্সেস পরিমাণে বেড়ে যায়, আর হিমোগ্লোবিনটা কিন্তু কম থাকে। আর হিমোগ্লোবিন কম থাকার কারণে দেখা যায় রেডনেসটা কমে যাচ্ছে সেলের। আর নিউক্লিয়েটেড আরবিসি চলে আসতেছে কারণ বোন মেরো অতিরিক্ত স্ট্রেসের মধ্যে থাকে। অ্যাজ এ রেজাল্ট সে ইমম্যাচিওর সেলগুলা ব্লাড রিলিজ করে দেয়। রেটিকুলোসাইট অকার করে কারণ বোন মেরো যথারীতি আরবিসি প্রোডাকশনটা বাড়িয়ে দেয়। বায়োকেমিক্যাল এক্সামিনেশনের মধ্যে আমরা দেখতে পাবো সিরাম বিলিরুবিনটা ইনক্রিজ করছে, কারণ ইনএফেক্টিভ এরিথ্রোপয়েসিসের কারণে হিমোলাইসিস হয়, আর হিমোলাইসিস হলে আরবিসি ভেঙে গিয়ে বিলিরুবিনটা রিলিজ হয়ে যায়। আমরা যদি আয়রন স্টাডিজের দিকে তাকাই দেখতে পাবো সেটা নর্মাল থাকে অথবা ইনক্রিজ করে, কারণ আয়রন অ্যাবজর্পশন কিন্তু কন্টিনিউ করছে, কিন্তু হিমোগ্লোবিন সিনথেসিসের জন্য আয়রনটা প্রপারলি ইউজ করতে পারছে না বডি। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরোসিস যেটা আছে, এইচবিএফ এটা মার্কলি ইনক্রিজ করে, মানে সিগনিফিকেন্টলি ইনক্রিজ করে, কারণ ফিটাল হিমোগ্লোবিনটা পারসিস্ট করছে যে বিটা চেনটা অ্যাবসেন্ট সেটা কম্পেনসেট করার জন্য। হিমোগ্লোবিন এটা কিন্তু অ্যাবসেন্ট অথবা সিভিয়ারলি রিডিউসড হয়ে যায় কারণ বিটা চেনটা মিসিং। আর হিমোগ্লোবিন A2 এটা নর্মাল অথবা স্লাইটলি ইনক্রিজড দেখা যায়, কারণ ডেল্টা চেইন মাইল্ডলি ইনক্রিজ করতে পারে। আর বোন মেরোর মধ্যে আমরা দেখতে পাবো এরিথ্রয়েড হাইপারপ্লেসিয়া হচ্ছে, কারণ বডি অ্যাগ্রেসিভলি রেড ব্লাড সেল প্রোডাকশনটা স্টিমুলেট করে, কিন্তু মাইলয়েড আর মেগাক্যারিওসাইট সিরিজের মধ্যে আমরা কোনো ধরনের চেঞ্জ দেখতে পাবো না, কারণ থ্যালাসেমিয়ার ক্ষেত্রে ডাব্লিউবিসি, প্ল্যাটিলেট এরা এফেক্টেড হয় না। আমরা যখন স্কাল এক্সরের কথা বলেছিলাম আমরা বলেছিলাম যে হেয়ার অন অ্যান্ড অ্যাপিয়ারেন্স এখানের মধ্যে চলে আসে। এটা কেন হয়? ফার্স্ট অফ অল বোন মেরো কিন্তু হাইপার অ্যাক্টিভ হয়ে গিয়েছে। হাইপার অ্যাক্টিভ হওয়ার পর এক্সপ্যানশন হতে হতে সে স্কাল বোনে ট্রান্সফার হয়ে যায়, স্কাল বোন পর্যন্ত চলে আসে। আর স্কাল বোনের মধ্যে এই ফাইন ট্রাবিকুলার একটা নেটওয়ার্ক থাকে। এই ট্রাবিকুলার নেটওয়ার্কটাকে পুশ করতে করতে বোন মেরো পেরিফেরিতে নিয়ে আসে। নর্মালি কিন্তু স্কাল বোনের বাইরে একটা থিক এরকম লেয়ার থাকার কথা ছিল, কিন্তু বোন মেরো এক্সপ্যান্ড করতে করতে ট্রাবিকুলাই যখন পুশড আউট হয়, আউটওয়ার্ড আসার কারণে এখানে কিছু হেয়ারি প্রজেকশন আমরা দেখতে পাই। এটা অ্যাবনর্মাল সিনারিও। আর আমরা রাইট সাইডে জাস্ট ট্রাবিকুলার নেটওয়ার্কটা দেখিয়েছি। নাইস টু কিপ ইন মাইন্ড যে ট্রাবিকুলার নেটওয়ার্কটা দেখতে কীরকম হয়। লং বোনের ক্ষেত্রে মেয়ারো এক্সপ্যানশনটা হয় সেম কারণে, কারণ সিভিয়ার অ্যানিমিয়াটা বডি কারেক্ট করার চেষ্টা করে। অ্যাজ এ রেজাল্ট আমরা যদি একটা বোনের ছবি আঁকি, বোনের যে সেন্টারের মধ্যে ম্যারো ক্যাভিটিটা ছিল, ম্যারো ক্যাভিটিটা থাকার কথা হয়তো বা এই ডায়ামিটার,
সেটা এক্সপ্যান্ড হয়ে দেখা যায় বড় হয়ে যাচ্ছে। আর কন্টিনিউয়াস মেরো প্রেশারের কারণে ট্র্যাবিকুলার চেঞ্জ দেখা যায় আর বোনি ফ্রেমওয়ার্কটা থিন উইক হয়ে যায়। তার মানে আমরা যখন বোনের প্যাটার্নটা দেখব এক্সরের মধ্যে দেখতে পাবো যে ট্র্যাবিকুলার প্যাটার্নটা ডিস্টোর্টেড হয়ে গিয়েছে এবং উইক হয়ে যায়। থ্যালাসেমিয়া ট্রিটমেন্টের মেইন টার্গেটই হচ্ছে অ্যানিমিয়া কারেকশন করা এবং কমপ্লিকেশন প্রিভেন্ট করা। রেগুলার ব্লাড ট্রান্সফিউশন দেওয়া হয় কারণ পেশেন্ট কিন্তু এনাফ ফাংশনাল হিমোগ্লোবিন বানাতে পারছে না, অ্যান্ড এক্সটার্নাল রেড সেল তখন অক্সিজেন ডেলিভারিটা মেনটেন করার জন্য প্রয়োজন পড়ে। রিপিটেড ট্রান্সফিউশনের কারণে দেখা যায় বডির মধ্যে আয়রন অ্যাকিউমুলেট করছে, কারণ আমরা আগে বলেছিলাম হিউম্যান বডি কিন্তু এক্সেস আয়রন এক্সক্রিট করতে পারে না, আর এটার জন্য আয়রন কিলেশন থেরাপি প্রয়োজন পড়ে। কিলেশন থেরাপি মানে হচ্ছে কিছু কিলেটিং এজেন্ট আয়রনের সাথে বাইন্ড করে এবং ইউরিন এবং ফিসিসের মাধ্যমে সেটা বডি থেকে বের হয়ে যায়। কয়েকটা কমন ড্রাগের নাম হচ্ছে ডেফেরক্সামিন আর হচ্ছে ডেফেরাজিরক্স। ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দেওয়া হয় কারণ র্যাপিড এবং কন্টিনিউয়াস সেল প্রোডাকশনের কারণে ফলেট ইউজটা বেড়ে যায়, আর যদি কোনো কারণে ডেফিসিয়েন্সি হয় অ্যানিমিয়াটা কিন্তু ফার্দার আরও খারাপ হয়ে যায়। স্প্লেনেক্টমি করা হয় কারণ রেড সেল এক্সেসিভলি কিন্তু স্প্লিন নষ্ট করে দিচ্ছে, কেননা স্প্লিন বড় হয়ে গেছে, এনলার্জ স্প্লিন আর বেশি এক্সেসিভলি ডিস্ট্রয় করে। যদি আমরা স্প্লেনেক্টমি করতে পারি সেই ক্ষেত্রে আমরা হিমোলাইসিসটা রিডিউস করতে পারবো। বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনটা কিউরেটিভ কারণ ডিফেক্টিভ যে ম্যারোটা আছে সেটা হেলদি স্টেম সেল দিয়ে রিপ্লেসড হয়ে যায়, অ্যান্ড এটা কিন্তু নর্মাল বিটাচিন আর নর্মাল হিমোগ্লোবিন তখন বানাতে পারবে। সো আমরা যদি সামারাইজ করি, আমাদের ট্রিটমেন্টের টার্গেটটা অথবা পারপাসটা হচ্ছে আমরা মিসিং রেড সেলটাকে রিপ্লেস করে দিই, টক্সিক আয়রনটা আমরা রিমুভ করে দিই, বোন মেরো অ্যাক্টিভিটিকে আমরা সাপোর্ট করি, আমরা স্প্লেনেক্টমির মাধ্যমে রেড ব্লাড সেল ডিস্ট্রাকশন বন্ধ করি অথবা কমিয়ে দিই, আর লাস্টে আমরা যেটা বলেছি বোন মেরো ট্রান্সপ্লান্টেশন, এটাই কিন্তু পার্মানেন্ট অপশন ফর ফিক্সিং দ্য বিটা থ্যালাসেমিয়া। আর নিচের ফ্যাক্টগুলো কিন্তু এক্সামিনাররা খুবই পছন্দ করে, দ্যাটস ওয়াই ইউ নিড টু রিকল দেম অলওয়েজ। আমরা ফার্স্টে বলেছি বিটা থ্যালাসেমিয়া মেজর হচ্ছে একটা হোমোজাইগাস কন্ডিশন, আর বিটা চেইন সিনথেসিসটা তখন অ্যাবসেন্ট থাকে। আর বিটা চেইন যেহেতু মিসিং থাকে, অ্যাক্সেস যে আনমেসড আলফা চেইনটা থাকে, আলফা চেইন আরবিসির ভিতরে অ্যাকিউমুলেট করতে থাকে, হুইচ মিনস আরবিসি কিন্তু ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, যেটা বোন মেরোতে হয় এবং সে সার্কুলেশন আসতে পারে না। আর এটা কম্পেনসেট করার জন্য হিমোগ্লোবিন এফ যেটা আছে সেটা মার্কলি ইনক্রিজ হয়, ফিটাল হিমোগ্লোবিনের বিটা চেইনের প্রয়োজন পড়ে না এবং সে পার্শিয়ালি অক্সিজেন ক্যারি করতে পারে। আর ক্রনিক ম্যারো হাইপারপ্লেসিয়া এটা রেড সেল ডিমান্ড থেকে তৈরি হয় এবং এটার কারণে আমরা যখন স্কাল বোনের এক্সরে দেখব যে হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স আমরা পাচ্ছি। আর আয়রন ওভারলোড ডেভেলপ করে কারণ রিপিটেড ট্রান্সফিউশন এখানে প্রয়োজন পড়ে এবং অ্যাবজর্পশন এখানে ইনক্রিজ করে। আর এই আয়রন ডিপোজিশনটা হার্ট, লিভার এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে হয়, যেটা একটা লিডিং কজ অফ মর্টালিটি যদি কন্ট্রোল না হয়। সো ইন এ নাটশল, বিটা থ্যালাসেমিয়া মেজর হচ্ছে হোমোজাইগাস অ্যাবসেন্স অফ বিটা চেইন, যেটার কারণে ইনএফেক্টিভ ইরিথ্রোপয়েসিস হয়, আর কম্পেনসেটরি হিমোগ্লোবিন এফ এখানে রাইজ করে, ম্যারো এক্সপানশন হয় এবং ফেটাল আয়রন ওভারলোড হয় যদি ট্রিটমেন্ট না দেওয়া হয়। টু ফাইনালি সাম আপ, থ্যালাসেমিয়া আর হিমোগ্লোবিনোপ্যাথির পুরো কমপ্লেক্স মেকানিজমটা আজ আমরা দেখেছি, জেনেটিক ডিফেক্ট থেকে শুরু করে কীভাবে চেইন ইমব্যালেন্স হয়, ইনএফেক্টিভ ইরিথ্রোপয়েসিস হয়, ম্যাসিভ অ্যানিমিয়া হয়, আর তার ট্রিটমেন্টে আবার আয়রন ওভারলোড হয়। এগুলো ক্লিয়ারভাবে বুঝলে এই চ্যাপ্টারের প্রতিটা হাই পয়েন্ট এক্সামে কনফিডেন্টলি আনসার করা যায়, কারণ এই চ্যাপ্টার থেকে ডিরেক্ট অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন অনেক আসে। নেক্সট টাইম পেরিফেরাল স্মিয়ারে টার্গেট সেল, নিউক্লিয়েটেড আরবিসি দেখে আর ইলেকট্রোফোরেসিস রিপোর্টে হাই হিমোগ্লোবিন এফ দেখে আজ শেখা কমপ্লেক্সগুলো ইউজ করতে পারবে হোপফুলি। If you found this deep dive helpful, let us know. Like, share and subscribe to the Math Foundations for more clear concept-based lessons. Keep building your foundations. Thank you. যদি তুমি ভিডিও লেকচারগুলোর পাশাপাশি প্যাথোলজির A to Z একটা কমপ্লিট নোট সিরিজ পেতে চাও, সেক্ষেত্রে আমি তোমাদের জন্য বানিয়েছি প্যাথোলজি মাস্টার নোটস। নোটসগুলো পুরোপুরি কনসেপ্ট বেসড, এক্সাম ফোকাসড এবং নিয়মিত আপডেট করা হয়। To get the notes, you can check the link in the description.